আমি আপনার উপর রাগ করিনি, তবে সাদাফের সঙ্গে আপনাকে দেখে মেজাজ বিগড়ে গেছে। ধ্রুব কাট কাট গলায় কথাগুলো বলে ড্রাইভিংয়ে মনোযোগ দিলেন। আমি কিছুটা সময় চুপ থেকে নিম্নস্বরে বললাম, কিন্তু আমি তো ইচ্ছে করে সাদাফের সঙ্গে দেখা করিনি। ধ্রুব কপাট রাগ দেখিয়ে বললেন, সেটা আমিও জানি, তবু আমার রাগ লাগছে। আমি সরু চোখে ওনার দিকে চেয়ে থাকলাম। আজ প্রথমবার আমার সাথে রাগ দেখিয়ে কথা বলেছেন। সাদাবকে নিয়ে তার প্রবলেম হচ্ছে কিংবা রাগ লাগছে, এটাও আজকে প্রথমে প্রকাশ করলেন। মানুষটাকে এতদিন নির্বিকার অনুভূতিহীন মনে হতো, কোনো কিছুতে রিয়েক্ট করেন না, রাগ দেখান না, স্ত্রীর প্রাক্তনকে নিয়েও মাথা ঘামান না, সব বিষয়ে যেন তিনি নির্বিকার থাকেন। তবে আজ ভিন্ন মনে হচ্ছে, নির্বিকার মানুষটার মধ্যেও রাগ আছে, স্ত্রীর প্রাক্তন নিয়েও তিনি জেলাস। এটাই কি স্বাভাবিক নয়? আমি ছোট্ট করে একটা শ্বাস ফেলে দৃষ্টি নামিয়ে নিম্নস্বরে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আর এমন কিছু হবে না। ধ্রুব গাড়ির স্পিড কমিয়ে তীক্ষ্ণ চোখে আমার দিকে চাইলেন। ব্রো জোড়ার মাঝে সুদীর্ঘ বাস পড়েছে। আমার কথা যেন তার বিরক্তি ভাব আরও দ্বিগুণ হয়েছে। চোখ মুখ কুঁচকে তিক্ত গলায় বললেন, আমি কি বলেছি আপনাকে সরি বলতে? আপনি রেগে আছেন বলেই তো সরি বললাম। এখন তো দেখছি সরি বলাও যাবে না। তাহলে আপনিই বলুন, কি করলে আপনার রাগ কমবে? ধ্রুব প্রতি উত্তরে কিছুই বললেন না, আগের মতোই ড্রাইভিং করতে লাগলেন। আমার মলিন মুখের দিকে তাকিয়ে থাকলাম ওনার দিকে। গাড়ি থামলো বাসার সামনে এসে। আমি তুলতুলকে কোলে নিয়ে গাড়ি থেকে নামতে ধ্রুব আমার সামনে এসে দাঁড়ালেন। নিঃশব্দে তুলতুলকে আমার কাছ থেকে নিয়ে গাঢ় স্বরে বললেন, আমার রাগ ভাঙানোর জন্য আপনাকে কিছুই করতে হবে না, সময় হলে আমি নিজেই চেয়ে নিব। ধ্রুব গাম্ভীর্যের সাথে পা বাড়ালেন বাসার ভিতর। আমি কয়েক মুহূর্ত সেদিকে স্থির তাকিয়ে থেকে হাঁটা শুরু করলাম। এই মানুষটাকে শুধু একটা কথাই বলা যায়, আর তা হলো অদ্ভুত, ভীষণ ভীষণ অদ্ভুত। তোদের মধ্যে কি কিছু হয়েছে অন্য? দুপুরে আসার পর থেকে ধ্রুব কেমন যেন গোমরা হয়ে বসে আছে। মণিমার কথায় আমি মাথা নিচু করে ফেললাম। ডাইনিং টেবিলের প্লেটগুলো গুছাতে গুছাতে বললাম, তেমন কিছু হয়নি মণিমা, উনি এমনিতেই একটু রেগে আছেন। আমি প্লেটগুলো নিয়ে রান্নাঘরের দিকে যাব, তখনই মণিমা আমাকে আটকে দিলেন। আমার হাত থেকে প্লেটগুলো নিয়ে আবারও টেবিলে রাখলেন। আমি বিস্মিত চোখে মণিমার দিকে তাকালাম। আমাকে চেয়ারে বসিয়ে দিয়ে মণিমা নিজেও বসলেন। কিছুক্ষণ আমার দিকে শান্ত চোখে তাকিয়ে থেকে বললেন, আমি জানি তোদের সম্পর্ক আর 10টা সম্পর্কের মতো না, তবেও তোদের মন থেকে চাইলে তোদের সম্পর্কটা তোরা স্বাভাবিক করে নে। সময় নিয়ে চেষ্টা করে দেখবি, ধীরে ধীরে তোরা দুজনের এই সম্পর্কে স্বাভাবিক হয়ে আসবি। আমি ধ্রুবকে বুঝিয়েছি, আজ তোকে বলছি, বিয়ে সম্পর্কটা অনেক পবিত্র আর মূল্যবান একটা সম্পর্ক। কবুল বলার সাথে সাথে স্বামী স্ত্রীর মনে একে অপরের প্রতি আলাদা একটা টান অনুভূতি জন্ম নেয়। না চাইতো তখন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে যায়, কারণ সব সম্পর্কের ঊর্ধ্ব হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। তাই এই সম্পর্কের যত্ন নিতে হয়। আশা করি তুই আমার কথা বুঝতে পারছিস। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। মনিরমা চেয়ারে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, এসব আমি গুছিয়ে রাখছি, তুই এখন রুমে যা, অনেক রাত হয়ে গেছে। আমি মনিমার কথা অগ্রাহ্য করে প্লেটগুলো নিয়ে রান্নাঘরে যেতে যেতে বললাম, ভাইয়ের জন্য পাত্রী দেখতে যাবে, তাই আম্মু আমাকে পরশু ওই বাসায় যেতে বলেছে। মনিমা আমার কাছে এসে ব্রুজোড়া ঈষৎ কুঁচকে বললেন, কেন তুই যাবি না? না মনিমা, এক্সামের প্যারায় অতিষ্ঠ হয়ে গেছি, তাই কিছুদিন বাসায় থেকে রেস্ট নিব, আর তুলতুলকে একটু সময় দিব। আচ্ছা ঠিক আছে, এখন রুমে যা, বেশি দেরি হলে ধ্রুব হয়তো আরও রেগে যাবে। বাপের মতোই কিন্তু রাগসাটা হয়েছে, তবে বেশি একটা প্রকাশ করে না। আমি হতাশ নিঃশ্বাস ফেলে অলস ভঙ্গিতে রুমের দিকে যেতে লাগলাম। দুপুর থেকে ধ্রুব আমার সাথে ঠিকমতো কথা বলেননি, সারাক্ষণ মুখ ভার করে বসেছিলেন। উনি সাদাবকে নিয়ে এতটা জেলাস ফিল করেন তা আমার ধারণা ছিল না। মনের ভিতরে এত কিছু লুকিয়ে সবসময় সবার সামনে হাসি মুখে কথা বলেন কিভাবে? কি অদ্ভুত চরিত্র ওনার। ওনাকে বোঝার উপায় নেই। হয়তো উনি বুড়ি হয়ে যাব, তবু ওনাকে আমি বুঝতে পারবো না। বিছানার মাঝ বরাবর তুলতুল ঘুমিয়ে আছে। পুরো রুমে আমি চোখ বুলিয়ে নিলাম। ধ্রুব রুমে নেই, বারান্দা দরজা খোলা, গুটগুটে অন্ধকার। আমি সেদিকে এগিয়ে গেলাম নিঃশব্দে। আবছায় আলোতে ধ্রুবর পিছন সাইড স্পষ্ট দেখা যাচ্ছে। রেলিংয়ের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ধ্রুব আগের মতোই দাঁড়িয়ে রইলেন। এক পলকের জন্য আমার দিকে ফিরে তাকালেন না। বাপটা এমন যে আমি তার পাশে দাঁড়িয়ে আছি যেন তিনি লক্ষ্যই করেননি। আমি উদাসীন চোখে আকাশের দিকে চাইলাম। ধীরে ধীরে হাওয়ার বেগ বেড়েছে প্রবলভাবে। বেলিগাছের পাতাগুলো এক একটা ঢালের সাথে বাড়ি খেয়ে শব্দ তুলছে। আমি এবার হাল ছেড়ে ধ্রুবর দিকে ফিরে দাঁড়ালাম। ক্লান্ত গলায় বললাম, আপনি এখনও রেগে আছেন? ধ্রুব প্রতি উত্তর করলেন। আমার প্রশ্ন সম্পূর্ণ অগ্রাহ্য করে তাকিয়ে রইলেন অদূর মেঘলা আকাশে। কয়েক মুহূর্ত নীরব থেকে পাল্টা প্রশ্ন করলেন আমাকে, সাদাব চলে যাচ্ছে, আপনার কষ্ট হচ্ছে না?
আমি থমকে গেলাম কয়েক মুহূর্তের জন্য। মস্তিষ্কে এলোমেলো ভাবনা সৃষ্টি হলো। সাদাব চলে যাচ্ছে এই কথাটা আমার মাথায় একদমই ছিল না। দুপুর থেকে ধ্রুবকে নিয়ে ভাবতে ব্যস্ত ছিলাম। কীভাবে ওনার রাগ ভাঙানো যায়, ওনার গাম্ভীর্যতা দূর করা যায়, এসব চিন্তাই মাথার মধ্যে ঘুরছিল। আমাকে নিশ্চুপ থাকতে দেখে ধ্রুব আমার দিকে ফিরে তাকালেন। নরম গলায় বললেন, আমি জানি আপনার মনে এখন সাদাফের জন্য কোনো জায়গা নেই। আমি কখনো সাদাফের কাছে ফিরে যাবেন না, এটাও আমি জানি। আমি আপনাকে ভালোবাসি, তার চেয়ে বেশি বিশ্বাস করি। আপনি আমাকে ভালোবাসেন কিংবা না বাসেন তাতে আমার কোনো সমস্যা নেই। তবে আমি কখনো আপনাকে ছাড়তে পারবো না, আপনি চাইলেও না। আপনার ব্যাপারে আমি ভীষণ স্বার্থপর। আপনার ছায়া অন্য কারো পাশে আমার সহ্য হয় না, সেটা সাদাফ হোক কিংবা অন্য কোনো পুরুষ। আর আমার সহ্য হয় না বলেই তখন রাগ হয়েছিল। আমি মাথা তুলে ধ্রুবর দিকে চাইলাম। নির্লিপ্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। এই শান্তশিষ্ট মানুষটা আমাকে নিয়ে এতটাই জেলাস। আমি থমথমে গলায় বললাম, আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে আমাকে? ধ্রুব আমার দিকে ঝুঁকে মুখোমুখি হয়ে বললেন, আপাতত আমার বুকে যে তীব্র যন্ত্রণা হচ্ছে সেটা কমিয়ে দিন, তাহলেই হবে। কিভাবে? আমি বিস্ময় নিয়ে প্রশ্ন করতে ধ্রুব সোজা হয়ে দাঁড়ালেন। ঠোঁট প্রসারিত করে মৃদু হাসলেন। দুহাত দুদিকে ছাড়িয়ে দিয়ে শীতল কণ্ঠে বললেন, আসুন, এখানে মাথা রাখুন। বুকে মাথা রাখলে সেই যন্ত্রণাদায়ক ভারী জিনিসটা শান্ত হয়ে যাবে। আমি ফেল ফেল করে তাকিয়ে রইলাম। কোনো কিছু বুঝে ওঠার আগে ধ্রুব আমার হাত ধরে হেঁচকা টান দিয়ে ওনার বুকে আগলে নিলেন। আমি কেঁপে উঠলাম। আচমকাই আগমন ঘটল তুমুল বর্ষণের। হিমশীতল বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিল আমাদের শরীর। অদ্ভুত এক শিহরণ খেলে গেল সর্বাঙ্গে। অনুভূতিরা যেন দিশেহারা হয়ে মন মস্তিষ্কের সর্বত্র জুড়ে ছুটোছুটি করতে লাগলো। তুলতুলের আম্মু, আমি যাচ্ছি। ধ্রুবর কথায় আমি মাথা তুলে ওনার দিকে তাকালাম। শার্টের হাতা ঠিক করছেন তিনি। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। আমি তুলতুলের গায়ে চাদর টেনে দিয়ে নিম্নস্বরে বললাম, আচ্ছা সাবধানে যাবেন। আজ অফিসে প্রচুর কাজ, আসতে আসতে অনেক দেরি হবে। আচ্ছা ঠিক আছে। ধ্রুব এবার কিছুটা উচ্চস্বরেই বললেন, ওকে তাহলে যাচ্ছি। ধ্রুবর কণ্ঠে তুলতুল নেড়ে ছেড়ে উঠল। আমি এবার খানিকটা বিরক্ত হলাম। তুলতুলের বুকে হাত বুলিয়ে দিতে দিতে সাফা কণ্ঠে বললাম, কি শুরু করেছেন বলুন তো আপনি? তুলতুল উঠে যাচ্ছে তো, আব্বু ড্রয়িং রুমে অপেক্ষা করছে, আপনি যান এখন। ধ্রুব আহত দৃষ্টিতে আমাকে একবার তুলতুলকে একবার দেখে রুম থেকে বেরিয়ে গেলেন। কয়েক সেকেন্ড পর তিনি আবারও ফিরে এলেন। দরজার কাছে দাঁড়িয়ে গাঢ় স্বরে ডাকলেন আমাকে, তুলতুলের আম্মু, একটু এদিকে আসুন তো। আমি সরু চোখে ওনার দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। কেমন যেন কাছুমাছু করছেন তিনি। কি অদ্ভুত, এর আগে তো কখনো তিনি অফিসে যাওয়ার সময় এমনটা করেননি। আজ আবার কি হলো ওনার? আমি তুলতুলের দিকে এক ঝলক তাকিয়ে বিছানা ছেড়ে উঠে এলাম ওনার কাছে। তীক্ষ্ণ দৃষ্টিতে ওনার দিকে সে ক্ষীণ রাগ নিয়ে বললাম, আপনার কি হয়েছে বলুন তো? ধ্রুব আচমকাই আমাকে জড়িয়ে ধরলেন। আমি হতভম্ব হয়ে গেলাম ধ্রুবর এমন কাজে। ঘটনার আকস্মিকতা বুঝে আমার মস্তিষ্ক সতল হওয়ার আগেই ধ্রুব আমার গালে নিজের ওষ্ঠদ্বয় চেপে ধরলেন। আমি যেন বরফের ন্যায় জমে গেলাম। বিস্ময়ের চোখ জোড়া বড় বড় হয়ে গেল আমার। এভাবে কেটে গেল কিছু মুহূর্ত। ড্রয়িং রুম থেকে আব্বুর কর্কশ কড়া ডাকে আমার হুঁশ ফিরল। প্রচণ্ড রকম অপ্রস্তুত হয়ে ধ্রুবর বুকে ধাক্কা দিয়ে প্রতিবাদ জানালাম। তিনি আমার গাল থেকে তার উষ্ণ ঠোঁট জোড়া সরিয়ে নিলেন, আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, তুলতুলের জন্য দিয়ে গেলাম, ঘুম থেকে উঠলে আমার পক্ষ থেকে তুলতুল পাখিকে আদর করে দিয়েন। ধ্রুব কথাটা বলে আমাকে ছেড়ে দিয়ে হনহনিয়ে চলে গেলেন। আমি অবাক চোখে ওনার যাওয়ার পথে তাকিয়ে রইলাম। খানিকক্ষণ পর আনমনেই হেসে ফেললাম। মনে মনে একটু আফসোস হলো ওনার জন্য। বেচারা আমাকে জড়িয়ে ধরার জন্য, একটুখানি শুয়ে দেওয়ার জন্য তুলতুলের অজুহাত দিচ্ছেন বারবার। তুলতুলের নাম করে প্রতিবার আমাকে জড়িয়ে ধরছেন। আর আজ সুমুও তো দিয়ে গেলেন সেই তুলতুলের নাম করেই। কি অদ্ভুত ছেলে মানুষই তার। ওনার সব ছেলে মানুষইতেই যেন আমি বারবার দুর্বল হয়ে যাচ্ছি, অভ্যস্ত হয়ে যাচ্ছি ওনার অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ডে। সব সময় খেলতে হাসতে থাকা মেয়েটা হঠাৎ করে চোখের সামনে নিস্তেজ হয়ে পড়েছে। শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে এক হাতে তুলতুলের মাথায় জলপট্টি দিচ্ছি, অন্য হাতে ধ্রুবকে কল করছি। বাসায় আর কেউ নেই। ধ্রুব আর আব্বু অফিসে গেছেন। মণিমা সকালে বেরিয়ে পড়েছেন আমাদের বাসার উদ্দেশ্যে। মাথা কাজ করছে না, কি করব কিছু বুঝতে পারছি না। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে আমার। বড্ড অসহায় মনে হচ্ছে। তুলতুল ঘুমাচ্ছে। আমি তাড়াতাড়ি করে তুলতুলকে কোলে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে রাখলাম। সকালের হালকা জ্বর দুপুর হতে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মেয়েটার খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে গেছে। মুখে কিছু দিতে গেলে বারবার বমি করছে। ক্লান্ত হয়ে শরীর একদমই নিতিয়ে গেছে। আমি আবারও ধ্রুবকে কল দিলাম। ধ্রুব এবারও রিসিভ করলো না। বরাবর মতোই কয়েকবার রিং বেজে কেটে গেল।
গাল বেয়ে পড়তে লাগলো নোনা জল আমার। আর কোনো উপায় না পেয়ে আমি একাই তুলতুলকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। মেয়েটা এখনও আগের মতো ছটপট করছে। বিষণ্ণতা ধূসর বর্ণের চাদরে মুড়ে দিয়েছে আজ আকাশ। রৌদ্র নিজে লুকিয়ে রেখেছে সে ধূসর বর্ণ মেঘের আড়ালে। ব্যবসা গরমে ফুলে ফেঁপে উঠেছে সারা শহর। স্তব্ধ হয়ে আছে চারপাশ। দুপুরে শেষ সময়। রাস্তাঘাট তখন মানুষের কোলাহলে গমগমে অবস্থা। বিদঘুটে নিম পাতার মতো তিক্ত একটা অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি আমি। নিজের অসহায় ব্যর্থ জীবনটা কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়। এই মুহূর্তে আমার বেঁচে থাকাটাও মরে যাওয়া সে কষ্টকর। কি করা উচিত আর কি করা উচিত না কিছুই মাথায় খেলছে না। মাথায় তখন একটাই চিন্তা করছে, ধ্রুবকে সবটা জানাতে হবে। উনি একমাত্র ব্যক্তি যে সব কিছু চোখের পলকে ঠিক করতে পারে। আলাদিনের জিনিসের মতোই তার জাদু দিয়ে সব ঠিক করে ফেলতে পারে। খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় সব কিছু সামলে নিতে পারে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় তিক্ত বিষাক্ত সত্য হলো আমি তাকে কাছে পাচ্ছি না। বারবার ফোন করেও তাকে পাচ্ছি না। আমি একা পড়ে গেছি, ভীষণ একা। কোলে থাকা মেয়েটাকে চটপট করতে দেখে যেন বারবার ভয়ে আটকে উঠছি। রাস্তায় বের হতে বুঝলাম আমি কখনো হসপিটালের ধারে কাছেও যাইনি। হসপিটালে যাওয়া দরকার পড়েও নি কখনো। এরকম পরিস্থিতিতে নিজেকে আগে কখনোই আবিষ্কার করিনি। আমি এদিক ওদিক ঘুরছি সাহায্য পাওয়ার আশায়, একটা ভরসার হাত পাওয়ার আশায়, কিন্তু কাউকে পাচ্ছি না। ত্যক্ত বিরক্ত হয়ে অবশেষে নিজেকে নিজের ভিতরে শামুকের মতো গুটিয়ে নিতে ইচ্ছে করছে। তবে আফসোস, শামুকের খোলস হিসাবে ধ্রুবকে খুঁজে পাচ্ছি না। তিনি বলেছিলেন নিজেকে লুকিয়ে নিতে চাইলে তার মাঝে লুকিয়ে নিতে হবে। আমি শামুক হলে তিনি হবেন আমার খোলস। তবে তিনি কথা রাখেননি, কথা রাখতে পারেন না, কথা রাখতে জানেনও না। সবচেয়ে বড় তিক্ত সত্য হলো আমি তাকে কাছে পাচ্ছি না। ধ্রুবকে ফোনে পেলাম না, তিনি ফোন ধরছেন না, বারবার রিং বেজে কেটে যাচ্ছে। আমি হতাশ হলাম। আর কোনো উপায় না পেয়ে ফোন রেখে দিলাম ব্যাগে। আশেপাশে তাকিয়ে তুলতুলকে নিয়ে উঠে পড়লাম থেমে থাকা একটা বাসে। সিটে বসার কিছুক্ষণ পরে তুলতুল আরেক দফায় বমি করলো। আমার ধারণা নেই মেয়েটার কি হচ্ছে আর কেন এমন হচ্ছে। মেয়েটার এমন অবস্থা দেখে চোখে জল ফেলা ছাড়া আমার আর কিছুই করতে পারছি না। আমি হয়তো ব্যর্থ একজন মা, যে কিনা নিজের সন্তানের কোনো সাহায্যই করতে পারছি না। কি হয়েছে মা, কাঁদতাছো কেন? মায়ের শরীর ভালো না? পাশ থেকে এক মধ্যবয়স্কা মহিলার কণ্ঠস্বর শুনে আমি ক্ষীণ দৃষ্টিতে সেদিকে তাকালাম। পাশে জানালার সাথে সিটে বসা ফাঁক ধরানো চুলের ফর্সা বর্ণের মহিলা প্রশ্নোত্তর চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি মুখে কোনো প্রকার শব্দ না করে ডায়ে বায়ে আস্তে করে মাথা নাড়লাম। তিনি একবার তুলতুলের দিকে চেয়ে ব্যস্ত ভঙ্গিতে আমার পাশের সিটে এসে বসলেন। তুলতুলের শরীর থেকে জামা কাপড় সরিয়ে দিতে দিতে অধৈর্যের সঙ্গে বললেন, মাইয়া তো দেখি খিঁচুনি উঠছে, শরীরটাকে রাখা যাইব না, জ্বর তো অনেক বাড়ছে, জলদি জ্বর নামাইতে না পারলে অসুবিধা হইব। আমি এক হাতে চোখের পানি সে ওনার দিকে পূর্ণাঙ্গ দৃষ্টিতে তাকালাম। তিনি আমার দিকে এক ঝলক তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বললেন, প্রথম বাচ্চা, তোমার বয়সও বেশি মনে হইতেছে না, বাড়ির কাউরে সাথে আনো নাই কেন? একলা একলাই বাচ্চা নিয়ে সব সামলাইতে পারবা? বাচ্চার বাপরে কি জানাইছ? আমি মাথা দুলিয়ে ক্ষীণ স্বরে বললাম, ফোন দিয়েছি, তবে। আমি আর কিছুই বলতে পারলাম না। গলার স্বর যেন জড়িয়ে গেল। তিনি হয়তো বুঝলেন আমার অসম্পূর্ণ কথার মানে। তুলতুলকে আমার কোল থেকে নিজের কাছে নিয়ে চিন্তিত গলায় বললেন, অন্য কাউরে কল দিয়ে জানাও, আর চিন্তা কইরো না, আমার বাড়ি হাসপাতালের সামনেই। আমি ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। কি সুন্দর করে তুলতুলকে তিনি আগলে রেখেছেন, একদম মণিমার মতোই। তিনিও হয়তো আমার মণিমার মতোই একজন মমতাময়ী, যে কিনা নির্দ্বিধায় অন্যের সাহায্য করতে ব্যস্ত হয়ে পড়েন। আমি জোরালো শ্বাস ফেললাম, ফোন বের করে ভাইয়াকে কল দিলাম। পরপর দুইবার রিং বাজতে ফোন রিসিভ হলো। পর মুহূর্তে ওপাশ থেকে তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসলো, আমাকে কল দিয়েছিস কেন তুই? আমার কাছে তোর কি প্রয়োজন? ভাইয়ার অভিমানী গলা শুনে আমার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যেতে শুরু করলো। অন্য সময় হলে ভাইয়ার কথার ক্ষিপ্ত হয়ে কিছু ঝাঁঝালো কথা আমি শুনিয়ে দিতাম, কিন্তু আজ আমার কান্না পাচ্ছে। নিজেকে একা পেয়ে ভীষণ কান্না পাচ্ছে। অবশ্য ভাইয়ার অভিমান করাটাই স্বাভাবিক, বেশি কিছু তো চাইনি। পাত্রী দেখতে যাওয়ার সময় তার সাথে আমাকে থাকতে হবে, এটুকুই তো আবদার করেছিল। কিন্তু আমি বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে ভাইয়ার সাথে যাওয়ার বিষয়টি এড়িয়ে গেছি। বড় ভাইয়ের আবদারটুকু রাখতে না পারা ব্যর্থ বোন আমি। ভাইয়ার ধমকে আমি যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে জড়ানো কণ্ঠে বললাম, ভাইয়া তুই একটু আসবি? কি হয়েছে অনু, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কান্না করছিস? ভাইয়া অস্থির হয়ে প্রশ্নগুলো করলো আমাকে। ভাইয়ার প্রশ্নে যেন আমি এবার আরও বেশি ভেঙে পড়লাম। কান্না করতে করতে ধরা গলায় ভাইয়াকে বললাম,
তুলতুল খুব অসুস্থ ভাইয়া, কেউ নেই আমার সাথে। তুই কি মণিমাকে সাথে নিয়ে একটু আসবি? আমার না ভীষণ ভয় করছে। কি হয়েছে তুলতুলের? ধ্রুব ভাইয়াকে কল করিসনি? আর এখন কোথায় তুই? ধ্রুব ভাই, কথাটা শুনে অভিমানে বার হয়ে এলো আমার হৃদয়। ওনার বিষয়টি এড়িয়ে গিয়ে আমি গাঢ় স্বরেই বললাম, আমি পপুলার হসপিটালে যাচ্ছি ভাইয়া, এখন আমি বাসে আছি। ভাইয়া ব্যস্ত ভঙ্গিতে আমাকে বললেন, আচ্ছা তুই সাবধানে যা, আমরা আসছি, তুই কোনো চিন্তা করিস না। এতগুলো মানুষের মাঝেও নিজেকে বড্ড একা একা লাগছে আমার। ভাইয়া, আম্মু, মণিমা সবাই হন্তদন্ত হয়ে এদিকে ওদিকে ছুটোছুটি করছে। তুলতুলকে হসপিটালে ভর্তি করা হয়েছে, খুব সম্ভবত 3 দিনের জন্য রাখা হয়েছে। জ্বরের সাথেই খিঁচুনি উঠেছে, বমির সময় কিছুটা শ্বাসনালীতে ঢুকে গেছে, যে কারণে তুলতুলের অবস্থা আরও খারাপের দিকে চলে গেছে। তবে ঠিক সময়ে জ্বর কমে যাওয়ায় কিছুটা আশঙ্কামুক্ত হয়েছে এখন। আমি মূর্তির মতো বসে আছি কেবিনের বাহিরে। খানিকটা সময় পর মণিমা এসে আমার পাশে বসলেন। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বললেন, ভয় পেয়েছিলি তাই না অনু? চিন্তা করিস না, পূর্ণতার কিছু হবে না। তুই সময় মতোই ওকে হসপিটালে নিয়ে এসেছিস। আর যদি ওর কিছু হয়ে যেত মণিমা, তখন আমি কি করতাম বলো তো? আমি ঠিকমতো তুলতুলের খেয়াল রাখতে পারিনি, আমার জন্যই ওর এমনটা হয়েছে। মা হিসাবে আমি ব্যর্থ মণিমা। কথাগুলো বলতে বলতে আমার গলার স্বরটা যেন ধরে এলো, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। মণিমা আমাকে নিজের বুকে আগলে নিলেন, পরম মমতায় আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দূর পাগলি মেয়ে, এসব কেন ভাবছিস তুই? বাচ্চাদের এই বয়সে প্রায়শই খিঁচুনি হয়, এটা তেমন কিছুই না। আর তুই ঠিকমতো পূর্ণতার খেয়াল রাখতে পেরেছিস বলেই তো ঠিক সময়ে হসপিটালে নিয়ে এসেছিস। তাই এসব আজে বাজে চিন্তা একদমই করবি না। মণিমা তার শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছে দিয়ে বললেন, চল তো এখন, তোর সাথে ওই আপাটা ওনার বাসা থেকে রান্না করে নিয়ে এসেছে সবার জন্য। আমি তখন অবাক চোখে চাইলাম। অচেনা একজন মানুষ দুপুর থেকে আমাকে সাহায্যের জন্য উঠে পড়ে লেগেছেন। এই পর্যন্ত বেশ কয়েকবার এসে তুলতুলের খবর জেনে গেছেন, আর এখন কিনা রান্নাও করে নিয়ে এসেছেন। আশেপাশে এখনও কিছু নিঃস্বার্থ মানুষ আছে, যারা ঠিক মনিবার মতোই। রাত প্রায় 12টা। হন্তদন্ত হয়ে হসপিটালে ছুটে আসলেন আব্বু। কেবিনে ঢুকে তুলতুলকে কিছুক্ষণ দেখলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার দিকে সে নিম্নস্বরে বললেন, আমি তো কিছুই জানতাম না। বাসায় যাওয়ার পর তোর মণিমা আমাকে এসব কিছু বলল, তোরা কেউ আমাকে একটু জানানোরও প্রয়োজন মনে করলি না? আব্বু মুখ অন্ধকার করে আমার দিকে চেয়ে আসে। আমি হতাশ একটা নিঃশ্বাস ফেললাম। আম্মু মণিমাকে নিয়ে চলে গেছে ঘণ্টাখানেক আগেই। এত চিন্তার মধ্যে আব্বুকে জানানোর কথা আমার মনেই ছিল না। আমি আব্বুর দিকে চেয়ে বললাম, তুলতুলের এমন অবস্থা দেখে চিন্তায় আমার আর কিছু মনেই ছিল না আব্বু। তাছাড়া আমি তোমার ছেলেকে 1000 বার কল দিয়েছিলাম, কিন্তু উনি কল রিসিভ করেননি। নিস্তব্ধ থমথমে একটা পরিবেশ, পুরো কেবিন জুড়ে শুধুই নীরবতা। তুলতুল ঘুমাচ্ছে। বসে থেকে শরীর অসাড় হয়ে যাওয়ায় ভাইয়া কেবিনের বাহিরে হাঁটাহাঁটি করতে গেছে। আব্বু চলে গেছেন ঘণ্টাখানেক হবে। ভাইয়া জোর করে ওনাকে বাসায় পাঠিয়েছে। এত কিছুর মাঝেও ধ্রুব দেখা মিলেনি। একটিবারের জন্য তার কলও আসেনি। আব্বু বলেছেন ধ্রুব অফিসের কাজে কোথাও গেছে, কিন্তু এখনও ফেরেনি। ফোনও নাকি অফিসে রেখে গেছেন। তার ভাষ্যমতে ওনার ছেলে দুনিয়ার সবচেয়ে বড় গাধা আর বেপরোয়া। এরকম গাধা ছেলে জন্ম দিয়ে তিনি লজ্জিত। আফসোস ছাড়া এখন আর তার কিছুই করার নেই। এই বেপরোয়া ছেলে তার নিজের সন্তান, এটা নাকি ভাবতে তার আফসোস হয়। শেষ রাত। আচমকাই মৃদু শব্দ করে কেবিনের দরজা খুলে গেল। আমি সোফায় বসে থেকে নির্লিপ্ত চোখে দরজার দিকে তাকালাম। ভীষণ ক্লান্ত মুখ, এলোমেলো চুল, শরীরে লেপ্টে থাকা ঘামে ভেজা শার্ট। দুর্দশা শরীর নিয়ে একটি মানুষ দাঁড়িয়ে আছে। চোখাচোখি হলো আমাদের। সাফার রাগ আর অভিমানের ভিড়ে হারিয়ে গেল আমার লজ্জা মিশ্রিত সকল অনুভূতি। বোঝার চেষ্টা করলাম না তার চাহনির গভীরতা, পড়তে চাইলাম না তার চোখের ভাষা। তাকে বোঝার, তার জানার সকল আগ্রহ আমি হারিয়ে ফেললাম। অনুভূতিহীন আমি খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের চোখ সরিয়ে নিলাম। ঠিক আগের মতোই বসে রইলাম। মানুষটা থমথমে পায়ে এগিয়ে গেল তুলতুলের বেডের কাছে। খানিকক্ষণ সেখানে চুপচাপ বসে থাকলেন। মিনিট 5 পর নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়ালেন। আমার দৃষ্টি আগের মতোই দপদপে সাদা মেঝেতে স্থির রইল। ওনার দিকে মুখ তুলে তাকানোর ইচ্ছে জাগলো না আমার। তুলতুলের আম্মু, আপনি কি রেগে? আমি মুখ তুলে তাকাতে ধ্রুবর কথা থেমে গেল। আহত চোখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি উঠে দাঁড়ালাম। ফোন নিয়ে কল লিস্ট বের করে ওনার সামনে দৌড়লাম। অত্যন্ত শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কয়বার কল করেছি? ধ্রুব আমার ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে ক্লান্ত চোখে চাইলেন।
শুকনো ঠোঁট জোড়া নাড়িয়ে মৃদুস্বরে বললেন, আসলে আমি ফোন অফিসে ফেলে রেখে চলে গিয়েছিলাম, খেয়াল ছিল না। আমি তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসলাম। হঠাৎ করে কিছু তিক্ত অনুভূতি এসে আমার বিষিয়ে দিল সারা শরীর। শরীরের প্রতিটি শিরায় শিরায় বয়ে গেল যেন তিক্ততা। ভয়াবহ জেদ চেপে বসলো আমার সর্বাঙ্গে। মস্তিষ্কের নিউরনে নিউরনে বয়ে গেল ভয়ঙ্কর রাগ। হাতের কণ্ঠ সজোরে আছাড় মারলাম মেঝেতে। থরথর করে কেঁপে উঠল রাগে জ্বলে ওঠা আমার শরীর। কঠিন চোখে ওনার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বললাম, খেয়াল ছিল না আপনার? একবার দুইবার নয়, বহুবার কল দিয়েছি আমি। তুলতুলের এমন অবস্থা দেখে দিশাহারা হয়ে বারবার আপনাকে খুঁজে পেতে চেয়েছি, কিন্তু আপনার তো খেয়ালই ছিল না। ধ্রুব নিষ্পলক তাকিয়ে আছেন আমার দিকে। আমি এক পা এগিয়ে গেলাম ওনার দিকে। তাচ্ছিল্য শুরু বললাম, খুব তো বড় বড় কথা বলতেন। আপনি সব সময় আমার পাশে থাকবেন। আমার চোখের জল ফেলার জন্য আপনার বুক সব সময় আমার সামনে থাকবে। এটা করবেন, ওটা করবেন। তাহলে আজ কোথায় ছিলেন? যখন আপনাকে আমার খুব প্রয়োজন ছিল, তখন কেন আমি আপনাকে পাইনি? পাগলের মতো কল করে গেছি আপনাকে। কি করব না করব আমার মাথায় কিছুই ছিল না। শুধু জানতাম আপনাকে আমার পাশে লাগবে, আপনি সব সামলে নেবেন। কিন্তু আপনি ছিলেন না। আমি একা পড়ে গিয়েছিলাম, ভীষণ একা। দিশেহারা হয়ে শুধু এদিক ওদিক ছুটেছি। মেয়ের এমন অবস্থা দেখে আমার কি হাল হয়েছিল আপনি ভাবতে পারছেন ধ্রুব? যদি মেয়েটাকে ঠিকমতো হাসপাতালে না আনতে পারতাম তখন কি হতো? কোনো ধারণা আছে আপনার? জানি কোনো ধারণা নেই আপনার। আমি কেমন ছিলাম, আমার কখন আপনাকে প্রয়োজন, কে কখন আপনাকে পাশে চাই, এসব নিয়ে আপনার কোনো ধারণা নেই। আপনিও বেপরোয়া, বেখেয়ালি, নির্বিকার একজন মানুষ। আপনিও আমার ফ্রেন্ডের মতোই। নিজের বাহিরে অন্য কাউকে নিয়ে আপনাদের চিন্তাই থাকে না। আপনারা শুধু নিজের মতো করেই চলতে পছন্দ করেন। শুধু মুখে ভালোবাসি বলতে পারেন, তবে ভালোবাসার যত্ন নিতে কিংবা আগলে রাখতে জানেন না। আপনিও সাদাফের মতোই ধ্রুব। আপনারা সবাই এক। ক্লান্ত হয়ে আমার গলার স্বর মিলিয়ে গেল। চোখ দিয়ে অনবরত অশ্রুজল গড়িয়ে পড়ছে। বলহীন সারা শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে খুব কঠিন মনে হলো। চুপ করে দাঁড়িয়ে আছেন কেন ধ্রুব? বলুন, কি বলবেন? ধ্রুব আমার দিকে সে স্মিত হাসলেন। আমার সকল প্রশ্ন, রাগ, অভিমান কোনো কিছুকে তোয়াক্কা না করে আলতো করে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে অত্যন্ত নরম গলায় বললেন, শান্ত হও তুলতুলের আম্মু। আমি থমকে গেলাম ক্ষণিকের জন্য। মনে জমে থাকা সকল রাগ আপনা আপনি ধীরে ধীরে মাটি হয়ে যেতে লাগলো। নিজের অজান্তে আমি শান্ত হয়ে গেলাম, একদম শান্ত। রাগ, অভিমান, জেদ সব কিছু হঠাৎই কীভাবে মিলিয়ে গেল কিছুতেই বোধগম্য হলো না। ভীষণ ক্লান্ত হয়ে ধ্রুবর বুকে মাথা এলিয়ে দিলাম। সারাদিনের ক্লান্তি গ্লানিগুলো চোখে জল হয়ে নিঃশব্দে বিসর্জন হতে লাগলো ওনার গামার্ত বুকে। ধ্রুব আগলে নিলেন আমাকে। ওনার স্পর্শে কোনো মিথ্যে সান্ত্বনা কিংবা মিথ্যে আশ্বাস নেই। আছে শুধু ভরসা, বিশ্বাস আর আর কি ভালোবাসা। হয়তো তাই হবে। আমি জানি তুমি অনেকটা রেগে আছো। তোমার রাগ করাটাই স্বাভাবিক। তবে আমি চাই না তুমি রাগের মাথায় এমন কিছু বলে ফেলো যার কারণে রাগ কমলে তুমি নিজে তার জন্য অনুতপ্ত হও। হ্যাঁ, আমি সাদাফের মতো বেখেয়ালি, বেপরোয়া, সেটা আমি মানছি। তবে কখনো তোমাকে নিয়ে বেপরোয়া ছিলাম না। কখনোই আমার কাছের মানুষদের প্রতি বেখেয়ালি হইনি। আমি নিজেকে বদলে নিয়েছি, বদলাতে বাধ্য হয়েছি। তোমাকে ভালোবাসার পর নিজের বেপরোয়া স্বভাবটা নিজের মধ্যে পুষে রাখার দুঃসাহস আমি দেখাতে পারিনি। কারণ আমি ভয় পাই তোমাকে হারানোর। সে ভয় থেকে নিজেকে আমি গুছিয়ে নিয়েছি। বাউন্ডুলে পোলা বাদ দিয়ে একজন দায়িত্বশীল জীবনসঙ্গী, একজন ভালো বাবা হওয়ার চেষ্টা করেছি। ধ্রুব থামলেন। ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে আবারও বললেন, তবে আজ কোনো এক কারণেই হয়তো আমি বেপরোয়া হয়ে গেছি। তুলতুলের এই অবস্থায় আমি পাশে থাকতে পারিনি। এটা আমার ভুল, অনেক বড় ভুল। আর এই ভুলের জন্য তোমার রাগ করাই উচিত। মা হয়ে সন্তানের এমন অবস্থা দেখে ভয় পাওয়া স্বাভাবিক। শুধু তুমি একা নও, সব মায়ের জন্যই সন্তানের অসুস্থতা তার উপর ভয়ঙ্করভাবে প্রভাব ফেলে, দিশেহারা হয়ে যায়। তুমিও স্বাভাবিকভাবে ভয়ে চিন্তায় সে সময় আমাকে খুঁজেছ, কিন্তু পাশে পাওনি। তোমার কাছে থাকা অবস্থায় কখনোই তুলতুলির কিছু হবে না। যে কোনো মাই তার সর্বস্ব দিয়ে সন্তানকে রক্ষা করে আগলে রাখে। তাই আমি না থাকলেও তুলতুলির কি হবে সে ধারণা আমি নিজের মাঝে আনতে চাচ্ছি না। আমি জানি তুমি আমাকে বুঝবে। আমি বুঝলাম। ধ্রুবর বলা প্রতিটি কথাতেই নিজেকে নীরব আর হিমালয়ের মতোই শান্ত শীতল হিসাবে আবিষ্কার করলাম। কান্না থেমে গেল। প্রায় প্রচণ্ড ক্লান্ত হয়ে থেমে গেলাম আমি। সকল ভয় চিন্তা নিমিষে কেটে গেল। আমাকে চুপ থাকতে দেখে ধ্রুব আমাকে ছেড়ে সোজা করে দাঁড় করিয়ে এলেন। দু হাতে আমার মুখ মুছে চুলগুলো ঠিক করে দিয়ে শান্ত গলায় বললেন, এখন চলো একটু ঘুমাবে। না ঘুমিয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আমি মুখ দিয়ে টু শব্দ বের করলাম না। ধ্রুব নিজেই আমাকে ধরে নিয়ে সোফায় বসালেন। আমার মাথা ওনার কাঁধে রেখে খুব যত্নের সাথে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি চুপ থাকলাম পুরো সময়। কিছু বলার মতো শক্তি কিংবা কথা কিছুই খুঁজে পেলাম না।
মিনিট খানেকের মাঝে রাজ্যের ঘুম এসে আমার চোখে ধরা দিল। শেষ রাতে এসে একজন ভরসার মানুষ আর ভরসার জায়গা হিসাবে তার বুকে নিজের আশ্রয় পেয়ে নির্ভয়ে ঘুমে তলিয়ে গেলাম। অগভীর ঘুমে আচ্ছন্ন হলাম আমি। না, আমি ডক্টরের সাথে কথা বলেছি, তুলতুলকে আপাতত 4 দিন তাদের অবজারভেশনে রাখতেই হবে। আমি পিট করে চোখ মেলে তাকালাম। চোখ মেলে সামনে তুলতুলের পাশে ভাইয়াকে বসে থাকতে দেখলাম। বুঝলাম ভাইয়াই এতক্ষণ ফিসফিস করে কথা বলছে। আমাকে সজাগ হতে দেখে ভাইয়া বলল, কিরে, এতক্ষণে তোর ঘুম ভেঙেছে? কপাল কুঁচকে আমার চাহনি তীক্ষ্ণ হলো। ঘুম থেকে ওঠার পর মানুষের মস্তিষ্ক সচল হতে কিছুক্ষণ সময় লাগে। আমারও সময় লাগলো। চোখ থেকে পুরোপুরি ঘুমের গোড় কেটে যেতেই নিজের অবস্থা বোঝার চেষ্টা করলাম। পুরুষালী গায়ের তীব্র গন্ধ নাকে ভেসে আসছে। গাড় বাঁকিয়ে আমার বাহুতে পুরুষালীর শক্তপোক্ত হাত দেখতে পেলাম। এটা ধ্রুবর হাত। আমার বলহীন শরীর পুরোটাই লেপ্টে আছে তার সাথে। আচমকাই কানের কাছে তীব্র এক ভূমিকম্প অনুভূত হলো। খুব নিষ্ঠুরভাবে কিছু একটা লাফাচ্ছে। তৎক্ষণাৎ আমার হুঁশ ফিরল। ভীষণ লজ্জার অসুস্থ নিয়ে ছিটকে দূরে সরে আসলাম। অবিন্যস্ত দৃষ্টিতে বারবার এদিক ওদিক তাকাচ্ছি। লজ্জা বাইয়ের দিকে তাকানোর মতো সাহস নিজের মাঝে খুঁজে পেলাম না। ধ্রুবর গলা খেয়ে হাত পা ঝেড়ে সোজা করে বসলেন। আমি আর্সকে চাইলাম ওনার দিকে। বরাবরের মতোই শান্ত চোখ। দারুণ আগ্রহ নিয়ে তিনি আমার দিকে তাকালেন। চোখাচোখি হলো। আবারও আগের মতোই অনুভূতিটা এসে ঝাপটে ধরলো আমাকে। লজ্জার দৃষ্টি সরিয়ে নিতে ভাইয়ের মুখোমুখি হলাম। সরু চোখে আমার দিকে চেয়ে সহজ গলায় বলল, এত লজ্জা পাচ্ছিস কেন তুই? নিজের জামাইয়ের বুকে ঘুমিয়েছিস, অন্য কেউ তো আর না। ভাইয়ের কথা শুনে আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম। ছোট থেকে ভাইয়া আমার সাথে খুবই ফ্রি। সারাক্ষণ মারামারি ঝগড়াঝাটি এসব আমাদের মধ্যে লেগেই থাকে। কিন্তু তাই বলে ধ্রুবর সামনে এমন কথা বলবে? ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমি না হয় ঘুমিয়েছিলাম, কিন্তু ধ্রুব, উনি বা কেমন মানুষ? ভাইয়ের সামনেও কি আমাকে এভাবে জড়িয়ে ধরে বসে থাকা লাগে? ছেলে মানুষ বলতে নির্লজ্জ। লজ্জার ছিটো ফোটাও নেই তাদের মাঝে। না আছে আমার ভাইয়ের মাঝে, আর না আছে ধ্রুবর মাঝে। থাক থাক ভাই, তোরা লজ্জা পাইতে হবে না। তুই এখন ধ্রুব ভাইয়ের সাথে বাসায় গিয়ে একটু রেস্ট করে আয়। কাল থেকে খাওয়া দাওয়া না করে এখানেই পড়ে আছিস। ভাইয়ের কথা শুনে আমি অস্থির হয়ে বললাম, না না, আমি তুলতুলকে এখানে একা রেখে কোথাও যাব না। এত বেশি কথা বলিস কেন তুই? তুলতুল একা কোথায়? আমি তো আছি এখানেই, আর মাও আসতেছে। আমাকে ফোন করেছে, বলেছে এখন রাস্তায় আছে, 5 মিনিটের মধ্যে চলে আসবে। ভাইয়ের ভারী গলা স্বর শুনে আমি খানিকটা চুপ করে নিম্নস্বরে বললাম, কিন্তু ভাইয়া। আমার কথার মাঝে ধ্রুব উঠে দাঁড়ালেন। শার্টের কলার ঠিক করতে করতে গম্ভীর কণ্ঠে বললেন, শাকিল ঠিকই বলেছে। এখানে সারাক্ষণ এভাবে না খেয়ে দিয়ে বসে থাকলে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে। তখন তুলতুলের খেয়াল কে রাখবে? তাই কথা না বাড়িয়ে এখন আমার সাথে বাসায় চলো। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। ধ্রুবর দিকে মলিন মুখে চেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আর কোনো বাক্য ব্যয় না করে থমথমে পায়ে তুলতুলের কাছে আসলাম। ভাইয়া তুলতুলের পাশ থেকে উঠে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। আমি শান্ত চোখে তুলতুলের দিকে চাইলাম। মেয়েটার দিকে তাকাতে বুকে মোচড় দিয়ে চিনচিনে ব্যথা শুরু হলো। একদিনে কি হাল হয়েছে মেয়েটার। ঠোঁট মুখ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে মুখ। ঠোঁটের কোণের হাসিটা যেন কোথাও হারিয়ে গেছে। সব সময় খিলখিল করে হাসিতে মেতে থাকা মেয়েটা হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গেল। এই নিস্তব্ধতা, নিশ্চুপ থাকা মেনে নেওয়ার মতো না, কিছুতেই না। এই নীরবতা যন্ত্রণার, তীব্র যন্ত্রণার আর হাহাকারের। আমি আলতো করে তুলতুলের কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম। ধ্রুব এসেও তুলতুলকে চুমু দিয়ে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। সারা রাস্তা আমি আর কোনো কথা বলিনি। ধ্রুবও কিছু বলেননি। নীরবতাই কেটেছে সারাটা পথ। আপনি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি অন্য রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। ধ্রুব এটুকু কথা বলেই অন্য রুমে চলে গেলেন। আমি স্থির চেয়ে রইলাম তার যাওয়ার পথে। পাশ ফিরে তাকাতেই দেখলাম মণিমা অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি বিস্ময় নিয়ে কিছুক্ষণ তাকিয়ে মণিমার চাহনির মানে খুঁজতে লাগলাম। পরক্ষণেই বুঝতে পারলাম, ধ্রুবর আপনি সম্বোধন করা নিয়ে তিনি অবাক হয়েছেন। ধ্রুব হয়তো কোনো কিছু খেয়াল না করে আমাকে আপনিই সম্বোধন করেছেন। আমি ইতস্ত করে বললাম, আমি রুমে যাচ্ছি মণিমা। মণিমাও যন্ত্রের মতোই মাথা নাড়লেন। আমি আর কোনো কথা না বলেই দ্রুত রুমে চলে আসলাম। ওনার কৌতূহল মেটানোর কোনো উপায় আমার কাছে জানা নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে মণিমার কৌতূহলী চোখের আড়াল করতে চাইলাম আমি। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই ধ্রুবর মুখোমুখি হলাম। দরজার কাছে থমকে দাঁড়িয়ে গেলাম আমি। বিস্ময়ের চাহনি স্থির করলাম ধ্রুবর নির্লিপ্ত মুখে। আধ ভেজা চুলগুলো লেপ্টে আছে তার কুঞ্চিত কপালে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন আমার দিকে। ধূসর রঙের শার্টের কিছু কিছু জায়গায় ভিজে আছে।
আমি দৃষ্টি নামিয়ে নিজেকে যথাসাধ্য স্বাভাবিক করে নিলাম। তপ্ত শ্বাস ওনাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আমার হাতে টান পড়ল। আমি চমকে ধ্রুবর দিকে চাইলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধ্রুব আমার হাত টান দিয়ে জ্বরের বেগে রুমে এনে দরজা লাগিয়ে দিলেন। আমাকে দরজার সামনে দাঁড় করিয়ে গম্ভীর গলায় বললেন, আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? আমিও হতভম্ব হয়ে গেলাম ধ্রুবর এমন কাজে। ধ্রুবর চোখে মুখে বিরক্তির রেশ। আপনি শুকনো ডোক গিলে মাথা নিচু করে চলে যেতে নিলেই ধ্রুব আমার হাত চেপে ধরলেন। অন্য হাতে আমার মাথা তুলে খানিকটা ঝুঁকিয়ে এলেন আমার মুখের দিকে। খানিকক্ষণ স্থির চেয়ে থেকে চাপা কণ্ঠে বললেন, এখনও আমার উপর রেগে আছেন? আমি তো সব কিছু খুলেই বলেছি। আমি প্রতিউত্তর কিছুই করলাম না। অস্বস্তিতে যেন আমার দম আটকে আসার উপক্রম হলো। ধ্রুব নড়ছেন না। আগের মতোই এক দৃষ্টিতে ব্রু কুঁচকে আমার দিকে চেয়ে আসেন। আবারও বললেন, আচ্ছা, রাগ থাকলে সেটা প্রকাশ করুন, বকা দিন, ধমক দিন, দরকার পড়লে আমার গালে কয়েকটা স্বর বসিয়ে দিন। তবুও এভাবে প্লিজ চুপচাপ থেকে আমাকে এড়িয়ে যাবেন না। দিন দিন এই গালে একটা স্বর দিন, নিজের রাগ মিটিয়ে নিন। ধ্রুব সত্যি সত্যি তার ডান গাল আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম তার কথায়। আমার বিস্ফোরিত চোখ জোড়া বেরিয়ে আসার যেন উপক্রম হলো। লোকটা কি পাগল নাকি? এইসব কী ধরনের উদ্ভুত কথাবার্তা? নির্ঘাত মাথায় সমস্যা টমস্যা আছে। তা না হলে কেউ কি নিজের বউকে এমন কথা বলে? বউয়ের হাতে সর খাওয়ার একটাই শখ, তাই না? আমি হতাশ হয়ে নিঃশ্বাস ফেলে ডান হাতে ওনার গাল সরিয়ে ক্ষীণ স্বরে বললাম, আমি এখনও আপনার উপর রেগে নেই। আসলে কালকের কথাগুলোর জন্য আমিও সরি। তুলতুলের এমন অবস্থা দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই তো রাগের বশে আপনাকে যা তা বলে ফেলেছি। আর এই কারণেই কিছুটা লজ্জিত বোধ করছি বলে আমি কথা বলতে পারছিলাম না। সরি, ওভাবে আমার কথাটা কালকে বলা ঠিক হয়নি। আমার কথা শেষ হতে ধ্রুব অবাক চোখে আমার দিকে তাকালেন। কিছুক্ষণ তাকিয়ে থেকেই ঠোঁট প্রসারিত করে মন কাড়া একটা স্নিগ্ধ হাসি দিলেন। সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ টেনেই মধুর কণ্ঠে বললেন, তাহলে একটা চুমু দাও। আমি চোখগুলো বড় বড় করেই চাইলাম। ওনাকে ধাক্কা দিয়ে সরে যেতে চাইলেও পারলাম না। তিনি ঠিক আগের মতোই আমাকে ধরে রাখলেন। বাঁকা হেসে বললেন, থাক, তোমার কষ্ট করতে হবে না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। ধ্রুব ঝুঁকে তার মুখ এগিয়ে নিয়ে আসতে লাগলেন আমার দিকে। আমি মূর্তির মতো জমে দাঁড়িয়ে রইলাম। বুকটা ধড়ফড় করছে আমার। এখনই বুঝি বুকটা ছেড়ে বেরিয়ে আসবে আমার হৃৎপিণ্ড। আচমকাই ধ্রুবর ফোনটা ভেজে উঠল। ভীষণ বিরক্তি হয়েই তিনি সরে গেলেন। পকেট থেকে ফোন বের করে হতাশ চোখে তাকিয়ে থেকে রিসিভ করলেন। কি কথা হলো আমি কিছুই বুঝতে পারলাম না। তিনি শুধু বললেন, আচ্ছা, আমি আসছি। ধ্রুব ফোন কানে রেখে আমার দিকে চাইলেন। ব্যস্ত ভঙ্গিতে আমাকে বললেন, আমার একটু জরুরি কাজে যেতে হবে। তুমি আম্মু আব্বুর সাথে তুলতুলের কাছে চলে যেও। আমার কথার কোনো অপেক্ষা না করে ধ্রুব দরজা খুলে হনহনিয়ে বাইরে চলে গেলেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ড্রয়িং রুমে আসতে আব্বুর প্রশ্নের মুখোমুখি হলাম, কিরে মা, ধ্রুব কোথায়? আমি গাঢ় কণ্ঠে বললাম, অফিস থেকে হয়তো কোনো জরুরি কল এসেছে, তাই কিছুক্ষণ আগেই তাড়াহুড়ো করেই বেরিয়ে গেলেন। আব্বু অবাক হয়ে বললেন, আজ আবার কিসের অফিস? শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে। তুই ভুলে গেলি? এই গাধা ছেলে জীবনও মানুষ হবে না। আমি কোনো কাজ দিইনি, তাহলে আবার কিসের জরুরি কাজ তার? আবারও হয়তো শুরু করেছে নিজের গাদামির পরিচয় দেওয়া। আব্বুর আগে শিরশির করে একের পর এক কথাগুলো বলেই যাচ্ছেন। আমি নিঃশব্দে শুনছি আব্বুর কথা। ধ্রুব তাহলে কোথায় গেলেন? অফিস ছাড়া তো তার আর কোনো কাজ নেই। তাহলে কিসের এত তাড়াহুড়ো তার? কী এমন কাজ যে তুলতুলের কাছে না গিয়ে তিনি ওখানেই চলে গেলেন? তুলতুল কেমন আছে ভাইয়া? কেবিনে ঢুকে গমগমে গলায় ভাইয়াকে প্রশ্ন করলাম। আসমকা আমার প্রশ্ন শুনে ভাইয়া কিঞ্চিত বিস্মিত হয়ে পিছনে ঘুরে তাকায়। আমার পিছনে পিছনেই মণিমা আর আব্বু কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন। আমি তাদের দিকে এক নজর তাকিয়ে আবারও ভাইয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। ভাইয়া তুলতুলকে আড়াল করে বসে থাকায় তুলতুলকে দেখা যাচ্ছে না। গম্ভীর মুখে আমার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে গাঢ় স্বরে বলল, তুই নিজে দেখে নে। ভাইয়া তুলতুলের সামনে থেকে সরে এসে দাঁড়ালো। আমি সংকুচিত মনে তুলতুলের দিকে চাইলাম। সঙ্গে সঙ্গে জলতরঙ্গের মতোই হাসির দেখা মিলল। তুলতুল হাসছে, প্রাণোচ্ছল তরল হাসি। মনে হচ্ছে লুকোচুরি খেলায় ধরা পড়ে ভীষণ খুশি হয়েছে সে। ভাইয়া হাসতে হাসতে বলল, আমাদের তুলতুল পাখি একদমই ঠিক আছে।
ঘুম থেকে উঠেই আমার সাথে খেলেছে, হাসছে, দুষ্টুমি করেছে। ডাক্তার এসে ওকে দেখে অনেক খুশি হয়েছে। এই বয়সেও অসুস্থতায় এতটা হাসি খুশি দেখে উনি মুগ্ধ হয়েছেন। বলেছে মানসিকভাবে সুস্থ থাকলে শারীরিক অসুস্থ খুব জলদি বিদায় নিবে, বেশি দিন হসপিটালে রাখতে হবে না। আমার স্বস্তির নিঃশ্বাস ফেলে ম্লান মুখের তুলতুলের দিকে এগিয়ে গেলাম। তুলতুল আমার দিকে ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে। অসুস্থতার জন্য মুখটা শুকিয়ে যাওয়ায় কেন যেন চোখ দুটো আরও বড় বড় মনে হচ্ছে। আমাকে হাসতে না দেখে যেন তার চোখে কৌতূহল চিকচিক করছে। আমি তুলতুলের পাশে এসে বসতেই তুলতুল আদো আদো গলায় বলল, মামু আসো। ভাইয়ের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে কয়েকবার একই কথা বলল তুলতুল। ভাইয়া এগিয়ে আসলো। আমি উঠে যেতে ভাইয়া আবারও আগের জায়গায় বসলো। তুলতুল কিছুক্ষণ ভাইয়ার আড়ালে চুপ করে লুকিয়ে থাকলো। আমি, মণিমা আর আব্বু ব্রু কুচকে তাকিয়ে আছি সেদিকে। খানিকক্ষণ পর তুলতুল ভাইয়ের হাতের ফাঁক দিয়ে মাথা বের করে ভয় দেখানোর ভঙ্গিতে ভাউ বলে চিৎকার দিল। আমি অবাক চোখে তুলতুলের দিকে তাকিয়ে রইলাম। তুলতুল তার মামুর সাথে তাল মিলিয়ে হেসে যাচ্ছে। মণিমার আব্বুও হেসে ফেলল। ভাইয়া আমার দিকে তাকিয়ে থেকে বলল, আমাকে দোষ দিবি না, আমি তো শুধু একবার এমন করছিলাম, কিন্তু তারপর থেকে তোর মেয়ে, নার্স, ডাক্তার যেই আসছে তাকে এমন করে ভয় দেখাচ্ছে। তোর মতোই স্বভাব পেয়েছে। তুইও ছোটোবেলায় একটা কিছু শুনলে সেটা এক নাগাড়ে বলা শুরু করতি। আমি তখন হেসে ফেললাম। তুলতুলের হাসিতে চারপাশে আপনা আপনি খুশিতে যেন মেতে উঠল। এই মেয়েটা চুপ থাকলে যেন সব কিছুতে বিষাদ আর অবসন্নতার ছোঁয়া লেগে থাকে। অনু, তোকে কিছু জিজ্ঞেস করব, আশা করি তুই আমাকে সত্য কথাটাই বলবি। আমি শুকনো ডোক গিলে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। মণিমা আমার দিকে ঘুরে বসলেন। ভারী কণ্ঠে একের পর এক প্রশ্নের তীর ছুটতে লাগলেন আমার দিকে। তোরা ধ্রুবর মাঝে কি এখনো কিছু ঠিক হয়নি? বিয়ের এতগুলো মাস পেরিয়ে গেছে, অথচ ধ্রুব এখনো তোকে আপনি করেই সম্বোধন করে। এটা কেমন কথা? তোদের মাঝে কি এতটাই দূরত্ব যে একে অপরকে অপরিচিত মানুষদের মতো আপনি আপনি করে কথা বলতে হবে? জানিয়ে ভয় পাচ্ছিলাম, ঠিক তাই হলো। মণিমা এত সহজেই কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলার মানুষ না। ওনার প্রশ্নের মুখোমুখি আমাকে যে হতে হবে সেটা আমি জানতাম। তবে এই প্রশ্নগুলোর প্রতিউত্তর আমি কী জবাব দেব? ধ্রুব আমার মাঝে যথেষ্ট ভালো সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু উনি আমাকে প্রায়শই আপনি সম্বোধন করে কথা বলেন। ওনার এসব কথা শুনে অভ্যস্ত হয়ে গেছি আমি, তাই আমিও এই বিষয় নিয়ে তেমন একটা মাথা ঘামাইনি। কিন্তু মণিমাকে কি করে বোঝাবো আমি? বিয়ে করলে বউকে তুমি তুমি করে ডাকতে হবে, এমন তো কোনো নিয়ম নেই মা। তুলতুলের আম্মুকে আপনি করে সম্বোধন করতেই আমার ভালো লাগে, তাই আমি প্রায়শই তুলতুলের আম্মুকে আপনি আপনি করেই কথা বলি। ধ্রুবর কণ্ঠস্বর শুনে আমি চমকে গিয়ে দরজার দিকে চাইলাম। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। মুখে কোনো সংকোচ বোধ কিংবা অস্বস্তির কোনো চিহ্ন নেই। সকালে বাসা থেকে বেরিয়েছেন জরুরি কাজের কথা বলে। সারাদিন ফিরিয়ে রাত 9টা বাজে এসে তার দেখা মিলল। কি এমন জরুরি কাজ যে তিনি সারাদিনে একবারও তুলতুলের খোঁজ নিতে পারেননি? অফিস নেই তাহলে তার কিসের এত কাজ, কিসের এত ব্যস্ততা? এসব প্রশ্ন করতে চাইলেও আমি করতে পারবো না। কোথাও যেন একটা অদৃশ্য বাধা কাজ করে। হয়তো রেস্টুরেন্টে বলা ধ্রুব সেই কথাগুলোই আমার মনে গেঁথে গেছে। মণিমা তিক্ত গলায় বললেন, নিজের বউকে কেউ আপনি করে সম্বোধন করে কখনো দেখেছিস? ধ্রুব ক্লান্ত ভঙ্গিতে আমাদের দিকে এগিয়ে এলেন। আমি সোফা থেকে দাঁড়াতেই তিনি মণিমার পাশে বসে পড়লেন। শার্টের উপরের একটা বোতাম খুলে প্রক্ষেপহীনভাবেই বললেন, কে কী করলো বা করলো না তা দেখার বিষয় আমার না। আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই নিজের বউয়ের সাথে কথা বলবো। আর তাছাড়া আমি তো বেশিরভাগ সময় তুমি সম্বোধন করেই কথা বলি, তুমি দেখো না? মণিমা প্রচণ্ড রকম বিরক্ত হলেন। ধ্রুবর পাশ থেকে উঠে খানিকটা দূরে গিয়ে রাগান্বিত ভঙ্গিতে দাঁড়ালেন। চোখ মুখ শক্ত করে রাগী গলায় বললেন, তোদের যা ভালো মনে হয় তোরা তাই কর, আমি আর কিছুই বলবো না। তবে হ্যাঁ, সময় থাকতে যেভাবে সময়ের মূল্য দিতে শেখা লাগে সেভাবেই মানুষ থাকা অবস্থায় তার মূল্য দিতে হয়। পরে হারিয়ে ফেললে আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। আর ধ্রুব, তুইও জরুরি কাজের কথা বলে বাইরে ঘোরাঘুরি না করে সম্পর্কে যত্ন নেই। যত্ন ছাড়া কোনো কিছুই বেশি দিন টিকে না, মাথায় রাখিস। মণিমার কথা শুনে বুকটা ধূপ করে উঠল আমার। হারিয়ে ফেললে মানে কি? ধ্রুবকে হারিয়ে ফেলার কথা তো আমি কখনোই ভাবিনি। ওনাকে হারিয়ে ফেললে কি শুধুই আফসোস হবে, নাকি এর চেয়ে ভয়ঙ্কর কিছু? আমার সব কিছুতে ওনার অস্তিত্ব আমি খুঁজে পাই, আর উনি হারিয়ে গেলে হয়তো আমি নিজেকেই হারিয়ে ফেলবো। আমি নিজেও হারিয়ে যাব না, আর অন্য কাউকে হারিয়ে যেতে দিব না মা। তোমার ছেলে এতটাও কাপুরুষ না। আর বাকি রইল সারাদিন এখানে না আসার কথা, তার কারণ হলো আমি কিছু পার্সোনাল কাজে বিজি ছিলাম, তাই সারাদিন আসতে পারিনি, সরি।
মণিমার কোনো কথা বাড়ালেন না। ধ্রুব আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তুলতুলের কাছে চলে যায়। বেশ খানিকক্ষণ তুলতুলের সাথে সময় কাটানোর পর মণিমা কাট কাট গলায় বললেন, অনেক রাত হয়ে গেছে, তোরা এখন বাসায় যা, আজ রাতে আমি আর আপা থাকবো এখানে। মণিমার কথায় আমি কিছুই বলবো তার আগে আম্মু রুমে এসে বললেন, হ্যাঁ তোরা এখন বাসায় চলে যা, তুলতুলকে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আছি। আমি দমে গেলাম। তুলতুল আর ধ্রুবর হাসাহাসি করছে। গাড় বাগিয়ে তুলতুলের দিকে এক নজর চেয়ে মণিমার গম্ভীর মুখের দিকে দৃষ্টি স্থির করলাম। ধ্রুবর উপর রেগে আছেন তিনি, তা ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে। হয়তো আমার উপরেও রেগে আছে, তাই আমাদের দুজনকে বাসে পাঠিয়ে দিতে চাচ্ছেন। আমি দীর্ঘ একটা শ্বাস ফেললাম। কৃষ্ণবর্ণের মেঘে ডেকে আসা রাতের আকাশ ক্ষণে ক্ষণে দূর আকাশের নিষ্ঠুর গর্জন দিয়ে আলোকিত করছে চারপাশ। পরক্ষণেই আবার ঘন অন্ধকারে ঘিরে নিচ্ছে শহরকে। জিরিজিরি শীতল হাওয়ায় বেগ বেড়েছে প্রবলভাবে। প্রকৃতি জানান দিচ্ছে খানিক বাদে জমজমিয়ে পৃথিবীর বুকে আছড়ে পড়বে বৃষ্টির কণা। গাছপালা এলোমেলো করা শুরু করেছে বৃষ্টির কণার মন মাতানো নৃত্যে। মিনিট খানেক পেরোতে ধ্রুব নিঃশব্দে এসে আমার পাশে রেলিং এসে দাঁড়ালেন। আমি আশ্চর্যে পরখ করলাম তাকে। সব সময়ের মতো অতি স্বাভাবিক। অদূর আকাশে তাকিয়ে আছেন মুগ্ধ নয়নে। বিদ্যুৎ চমকানোর আলোতে চিকচিক করে উঠছে ওনার চোখ দুটো। ঠোঁটের কোনো স্নিগ্ধ তরল হাসি। আমার দৃষ্টি থমকে গেলাম আমি নিজেও। অদ্ভুত ভালো লাগার অনুভূতি মনে হানা দিল। তীব্র চিৎকার করে বলছে, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য আমার চোখের সামনে। সবচেয়ে সুন্দর শুদ্ধতম পুরুষ আমার দৃষ্টিতে নিবদ্ধ। আমি এখনও তাকিয়ে আছি। ধ্রুব ভ্রু নাচানোতে আমার হুঁশ ফিরল। দারুণ অস্বস্তি নিয়ে নিজের দৃষ্টি সরিয়ে নিলাম। এদিক ওদিক তাকিয়ে নিজেকে সংযত করার চেষ্টা করলাম। পরপর কয়েকবার ঢোক দিয়ে গলা পরিষ্কার করে মিহি কণ্ঠে বললাম, আপনি এখনও আমাকে আপনি সম্বোধন করে কথা বলেন কেন? ধ্রুব মৃদু হাসলেন, সহজ গলায় বললেন, আজ থেকে আরও 15 বছর আগে আপনাকে তুই করে বলতাম, কিন্তু সেদিন রেস্টুরেন্টে আপনাকে তুই বলে আপনি প্রতিবাদ দেখে মনে হলো না। আর যাই হোক, এই গম্ভীর চরিত্রের মেয়েকে তুই বলা ঠিক হবে না। এ মেয়ে এখন আর ছোট্ট নেই, গম্ভীর সাফাত স্বভাবের একটা মেয়ে। সম্মান দিয়ে কথা না বললে হয়তো আমার গলা চেপে ধরবে, তাই আর কি আপনাকে একটু সম্মান দিয়ে কথা বলি। আমি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম ধ্রুবর দিকে। ব্রজোড়া কুচকে কপালের সূক্ষ্ম বলিরেখা পড়েছে আমার। ধ্রুব চোখে মুখে দুষ্ট হাসি। জাজালো কণ্ঠে বললাম, আপনি রসকসহীন মেয়ে, সম্মান দিয়ে কথা না বলে আমার গলা চেপে ধরব। আপনি তাহলে আমাকে নিয়ে এসব ভাবেন? আমি এই হলো আপনার সম্মান দেওয়ার নমুনা? আমার কথা শেষ হতে ধ্রুব শব্দ করে হেসে ফেললেন। ডান পাশের বাঁকা দাঁতটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমিও এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আসমকে উনি হাসি থামিয়ে ফেললেন, ঝুঁকে এলেন আমার দিকে। হঠাৎ করে ওনার হাসি থেমে যাওয়ায় আমি হকচকিয়ে গেলাম। অথচ তিনি স্বাভাবিক ভঙ্গিতে গাঢ় স্বরে বললেন, আপনাকে 3টা সত্য কথা বলার আছে। কিসের সত্যি কথা? 1, আমি সত্যি আপনাকে মন থেকে সম্মান করি। 2, আমার ভালো লাগে, আমি তাই আপনি করে সম্বোধন করে কথা বলি। তাছাড়া অন্য সব কাপলদের মতো আমাদের মাঝেও যদি একই জিনিস হয় তাহলে সেটা বোরিং বোরিং লাগবে। তাই আমরা না হয় অন্য সবার থেকে একটু আলাদা হলাম। 3, আমি আপনাকে ভালোবাসি। আর আপনিও আমাকে ভালোবেসে ফেলেছেন। খুব অসাবধানতার সাথেই নিজেকে আমার হাতে তুলে দিয়েছেন। আমি অপ্রস্তুত হয়ে 1 পা 2 পা করে পিছিয়ে গেলাম। আমতা আমতা করে বললাম, এসব আপনি কি বলছেন? সত্যি কথাই বলছি। কেন, আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না? ধ্রুব ভ্রু নাচিয়ে আমাকে প্রশ্ন করলেন। আমি প্রতি উত্তর করলাম না, ইতস্ত করতে লাগলাম। আমি ধ্রুবকে ভালোবেসে ফেলেছি। সত্যি কি তাই? ভালোবাসা কি বারবার হয়? এত তাড়াতাড়ি একজনের জায়গায় অন্যজনকে বসানো যায়? এটা কি সম্ভব? এসবের উত্তর আমার জানা নেই। ধ্রুব আমাকে হেঁচকা টান দিয়ে তার কাছে টেনে নিলেন। আমি কেঁপে উঠলাম ওনার স্পর্শে। চোখ বড় বড় করে ওনার দিকে চাইলাম। শহরতলিয়ে জমজমিয়ে বৃষ্টি শুরু হলো। ঠিক এই শীতল আবহাওয়ার মতোই ধ্রুব চাহনি। নিজেকে হারিয়ে ফেলার মতো এক অচেনা বৃষ্টিস্নাত শহর আছে ওই চোখে। তোমার চোখ দুটোই বলে দেয় তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছ। আমার দিকে তাকানো দরনা তোমার চাহনি সবটাই বলে দেয় তুমি আমাতে আবদ্ধ হয়েছ। আমার স্পর্শে আগের মতো অস্বস্তি বোধ না করে লজ্জায় কেঁপে ওঠা সে অনুভূতি বলে দেয় তুমি আমাকে অনুভব করো। এত কিছুর পরিবর্তন হলো অথচ তুমি লক্ষ্য করলে না। আর আমি এটাও জানি তুমি এই অনুভূতির মুখোমুখি হতে চাচ্ছ না, হয়তো নিয়ে ভয়ে নিজেকে আড়াল করে নিতে চাচ্ছ। শুধু বলবো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আর তোমাকেও যেতে দিব না। যতদিন না তুমি নিজের মুখে তোমার ভালোবাসার কথা বলবে, ততদিন আমি শুধু অনুভব করব তোমার না বলা অনুভূতি আর অপ্রকাশিত ভালোবাসা। অনেক কথা বলে পেলাম, টায়ার্ড হয়ে গেছি। এবার একটা চুমু দাও তো সানশাইন। ধ্রুবর শেষের কথাটা শুনে আমি বিষম খেলাম। বৃষ্টির শব্দের মতোই তার হাসির শব্দ ছড়িয়ে পড়ল। আমি একমনে তাকিয়ে রইলাম তার দিকে। আমি সত্যি ভয় পাচ্ছি। আবারও ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার ভয়।
ভালোবাসার সম্পর্কে এক পর্যায়ে তিক্ততার সম্পর্কে পরিণত হয়ে যাওয়ার ভয়। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি আমার অনুভূতির মুখোমুখি হতে। ফোনের তবে তীক্ষ্ণ শব্দে আমার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। ধ্রুব ফোন হাতে নিয়ে হতাশ ভঙ্গিতে তাকিয়ে আছেন। আমি কৌতূহলী চোখে দিয়ে ধ্রুবর দিকে তাকালাম। ধ্রুব বলল, বৃষ্টির বেগ বাড়ছে, আপনি রুমে যান, না হলে পুরোপুরি ভিজে যাবেন। আমি বুঝলাম ধ্রুব স্পেস চাচ্ছে ফোনে কথা বলার জন্য। আমি নিঃশব্দে রুমে চলে আসলাম। কিছুটা দূর আসতে ধ্রুব সাফা কণ্ঠস্বর শুনতে পেলাম। এত রাতে কল করেছে কেন? আমি থমকে গেলাম ধ্রুবর কথার ধরন আর আন্তরিকতা শুনে। চিন্তিত শোনাচ্ছে তার গলার স্বর। কে ফোন করেছে? সকালেও এক ফোন কলে সব কিছু ফেলে দিয়ে তিনি চলে গেলেন, আর এখন এত রাতে? তো ভিউয়ার্স, এটা গল্পের পঞ্চম অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।